আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমন হতো যে জেনেটিক রোগগুলোকে মানুষের শরীর থেকে একেবারে মুছে ফেলা সম্ভব। আজ আমরা ঠিক এমনই এক যুগান্তকারী প্রযুক্তি নিয়ে কথা বলবো, যা শুধু এই স্বপ্নই দেখাচ্ছে না, বরং এটাকে সত্যি করার পথে অনেকখানি এগিয়ে গেছে। চলুন এই পুরো ব্যাপারটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। আমরা শুরু করব এর মানবিক দিকটা দিয়ে, মানে ঠিক কাদের জন্য এই প্রযুক্তি আশার আলো হয়ে এসেছে। এরপর আমরা এর পেছনের বিজ্ঞানটা সহজভাবে জানব, মানে জেনেটিক কাঁচি থেকে আরও নিখুঁত পেন্সিলের যুগে কিভাবে প্রবেশ করলাম। সেখান থেকে দেখব জীবনের কোড নতুন করে লেখার ক্ষমতা আসলে কতটা শক্তিশালী, এবং এর সাথে কি কঠিন নৈতিক প্রশ্ন উঠে আসছে। আর সবশেষে আমরা দেখব কিভাবে এই প্রযুক্তি শুধু চিকিৎসা বিজ্ঞান নয়, বরং বিশ্ব রাজনীতি। আমাদের আলোচনাটা শুরু হচ্ছে একটা বিশাল সংখ্যা দিয়ে, যা বিশ্বজুড়ে অগণিত পরিবারকে ছুঁয়ে গেছে, আর তাদের জন্য বিজ্ঞানের দেওয়া এক বৈপ্লবিক আশা নিয়ে। সারা বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ প্রায় ৭,০০০ ধরনের বিরল রোগে ভুগছেন, আর এর মধ্যে ৮০% রোগের কারণ হল মাত্র একটা জিনের সামান্য একটা ত্রুটি। এখানেই জিন থেরাপির আগমন। এর মূল ধারণাটাই হল রোগের লক্ষণগুলোকে সামাল দেওয়া নয়, বরং রোগের মূল জেনেটিক কারণটাকেই সারিয়ে তোলা, মানে এমন একটা চিকিৎসা যা একবার নিলেই যথেষ্ট, আর অসুখটা সারা জীবনের মতো সেরে যাবে। তো প্রশ্ন হল, এই প্রযুক্তিগুলো কাজ করে কিভাবে, আর এর নতুন প্রজন্মটা কেন এত বড় একটা পরিবর্তন আনছে? অনেকেই হয়তো ক্রিসপার-ক্যাস9-এর নাম শুনেছেন। এটাকে অনেকটা আণবিক কাঁচির মতো ভাবতে পারেন। এটা ডিএনএর কোনো একটা অংশ কেটে ফেলে একটা ত্রুটিপূর্ণ জিনকে নিষ্ক্রিয় করে দিতে পারে। কিন্তু যদি কোনো কিছু কেটে ফেলার বদলে একটা ভুলকে শুধরে দেওয়ার দরকার হয়, তখন কি হবে? বেশিরভাগ জেনেটিক রোগের চিকিৎসার জন্য জিনটা কেটে ফেলার দরকার হয় না, বরং ভুলটা সংশোধন করার দরকার হয়। এখানেই বেস এডিটিংয়ের মতো নতুন জেনেটিক পেন্সিল কাজে আসে। এটা ডিএনএকে কাটে না, বরং একটা ডিএনএর অক্ষরকে রাসায়নিকভাবে বদলে আর একটা অক্ষরে পরিণত করে, ঠিক যেন পেন্সিলের ভুল লেখা মুছে নতুন করে লেখার মতো। এই বেস এডিটিং কিন্তু খুবই শক্তিশালী, আর এর ফলাফলও বেশ নির্ভরযোগ্য। এটা মূলত পয়েন্ট মিউটেশন ঠিক করতে পারে, মানে আমাদের জেনেটিক কোডে যদি এক অক্ষরের কোনো টাইপিং মিস্টেক থাকে, সেটাকে সারিয়ে তুলতে পারে। আর বিজ্ঞানীরা অনুমান করছেন যে প্রায় ৩০% রোগ সৃষ্টিকারী মিউটেশন এই পদ্ধতিতে ঠিক করা সম্ভব। আর বেস এডিটিংয়ে থেকেও এক ধাপ এগিয়ে হলো প্রাইম এডিটিং। এটা আরও বেশি ক্ষমতা সম্পন্ন। এটাকে কম্পিউটারের সার্চ অ্যান্ড রিপ্লেস ফাংশনের সাথে তুলনা করা যেতে পারে। এটা শুধু ভুল অক্ষর ঠিকই করে না, প্রয়োজনে নতুন শব্দ যোগ করতে বা অপ্রয়োজনীয় শব্দ মুছেও ফেলতে পারে। আর এখানেই বিষয়টা সত্যি অবিশ্বাস্য হয়ে ওঠে। প্রাইম এডিটিং দিয়ে সম্ভাবনার একটা বিশাল লাভ দেখা যায়। তত্ত্ব অনুযায়ী এটি ৯০%-এরও বেশি রোগ সৃষ্টিকারী মিউটেশন ঠিক করতে সক্ষম। ভাবুন একবার, এটা কতটা বড় একটা ব্যাপার। কিন্তু এটা এত নিখুঁতভাবে কাজ করে কিভাবে? আসলে এর মধ্যে একটা ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। কোনো পরিবর্তন করার আগে সিস্টেমটা টার্গেট ডিএনএকে ৩বার ৩টি ভিন্ন জায়গায় মিলিয়ে নেয়। নিশ্চিত হওয়ার পরেই কেবল পরিবর্তনটা করা হয়। ফলে ভুলের সম্ভাবনা একদমই কমে যায়। কিন্তু এই প্রযুক্তির আসল শক্তি শুধু একটা ভুল সংশোধনের সীমাবদ্ধ নয়। কি হবে যদি আমরা একসাথে একাধিক ভুল ঠিক করতে পারি? সেখানেই এর আসল সম্ভাবনা লুকিয়ে আছে। এই পদ্ধতিকে বলা হয় মাল্টিপ্লেক্স এডিটিং। এর মাধ্যমে আমরা জটিল রোগ, যেমন কিছু হৃদরোগ বা ক্যান্সার, যেখানে একাধিক জিন জড়িত থাকে, সেগুলো চিকিৎসার দরজা খুলে দিতে পারি। এটা আমাদের অত্যন্ত উন্নত সেল থেরাপি ডিজাইন করার সুযোগ করে দেয়। যেমন ধরুন, বিম থেরাপিউটিক্স নামে একটি সংস্থা ক্যান্সারের চিকিৎসার জন্য এমন একটি সেল তৈরি করেছে যেখানে একসাথে 4টি জিন এডিট করা হয়েছে। তারা এমন প্ল্যাটফর্মও বানাচ্ছে যা কঠোর কেমোথেরাপি ছাড়াই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টকে অনেক বেশি নিরাপদ করে তুলবে। কিন্তু যখন প্রযুক্তির ক্ষমতা এত বেড়ে যায়, তখন কিছু গভীর প্রশ্নও উঠে আসে। যখন আমরা জীবনের কোডটাই নতুন করে লেখার ক্ষমতা অর্জন করি, তখন আমাদের নিজেদের জন্য সীমারেখাটা কোথায় টানা উচিত? যখন জীবনের কোড নতুন করে লেখা সম্ভব, তখন নিরাময় আর সক্ষমতা বৃদ্ধির মধ্যেকার সূক্ষ্ম রেখাটা খুব ঝাপসা হয়ে যায়। এমনকি প্রতিরোধ শব্দটার অর্থও জটিল হয়ে যায়। এর মানে কি কোনো রোগীর রোগের লক্ষণ প্রতিরোধ করা, নাকি এর মানে হলো কোনো ত্রুটিপূর্ণ জিনকে পরবর্তী প্রজন্মে যাওয়া থেকে আটকানো, যা ইউজেনিক্সের মতো বিতর্কিত ধারণার কথা মনে করিয়ে দেয়? অথবা এর মানে কি একজন সুস্থ মানুষকে ভবিষ্যতের রোগের বিরুদ্ধে আরও শক্তিশালী করে তোলা? প্রত্যেকটা সংজ্ঞাই নতুন নতুন নৈতিক দ্বিধার জন্ম দেয়। আর নৈতিক প্রশ্নগুলো বাদ দিলেও একটা বিশাল বাস্তব বাধা তো রয়েই গেছে: খরচ।
যখন একটা মাত্র জিন থেরাপির দাম $20 লক্ষ ছাড়িয়ে যায় তখন এমন একটা ভবিষ্যৎ তৈরি হওয়ার ঝুঁকি থাকে যেখানে নিরাময় শুধুমাত্র ধনীদের জন্যই সহজলভ্য হবে। এই পরিস্থিতি একটা জেনেবিলিটি বা জিনগত আভিজাত্যের আশঙ্কা তৈরি করে, এমন এক ভবিষ্যৎ যেখানে এই শক্তিশালী প্রযুক্তিগুলো সমাজে বৈষম্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। সুতরাং নৈতিক দিকগুলো ছাড়াও বিজ্ঞানের নিজেরও বড় কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। যেমন শরীরের ঠিক যে কোষে দরকার সেখানে এই এডিটিং টুলগুলোকে পৌঁছে দেওয়া, দীর্ঘমেয়াদে এর নিরাপত্তা নিশ্চিত করা, আর অবশ্যই এই প্রযুক্তিকে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসা, এগুলোই এখন সবচেয়ে বড় বাধা। তবে এই প্রযুক্তির প্রভাব কিন্তু শুধু চিকিৎসা বিজ্ঞানই সীমাবদ্ধ নেই, এটা বিশ্বব্যাপী প্রতিযোগিতার এক নতুন ক্ষেত্র তৈরি করেছে, আর সেটা হলো কৃষি। দেখুন, পুরনো জিএমও প্রযুক্তির মতো এটা বাইরে থেকে কোনো জিন প্রবেশ করায় না, বরং একটা গাছের নিজস্ব জিনোমকেই সামান্য পরিবর্তন করে। আর এই শক্তিশালী টুলটা নিয়ে বিভিন্ন দেশ কিন্তু একেবারে ভিন্ন ভিন্ন কৌশল নিয়েছে। আসলে আমরা যা দেখছি তা হল এক নতুন বিশ্বব্যাপী প্রতিযোগিতা। চীন এই ক্ষেত্রে বিশাল বিনিয়োগ করছে, আমেরিকা তার নেতৃত্ব ধরে রাখার চেষ্টা করছে, আর ইউরোপ যেন একটু পিছিয়েই পড়ছে। আর এই প্রতিযোগিতার পুরস্কার শুধু খাদ্য নিরাপত্তাই নয়, বরং বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ ব্যবস্থার ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণ। বিরল রোগের নিরাময় থেকে শুরু করে আমাদের খাদ্য সরবরাহ ডিজাইন করা পর্যন্ত এই প্রযুক্তি বিবর্তনের শক্তি সরাসরি মানুষের হাতে তুলে দিচ্ছে, যা আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্নটা রেখে যায়, এই অবিশ্বাস্য ক্ষমতাকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করতে চাই।